এখানে কয়েকটা জিনিস মনে রাখা দরকার, যে এটাই প্রথমবার না যেখানে ভারতের সাথে বড় ধরনের একেবারে সম্পর্ক খারাপ হয়েছে। কারণ বড় ধরনের, এর চেয়ে আরও বড় ধরনের সম্পর্ক খারাপ হয়েছিল 1975-এ, একেবারেই ভেঙে গিয়েছিল রীতিমতো। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক মহলের সাথে নতুন করে বাংলাদেশ সম্পর্ক তৈরি করছে। এই সম্পর্কের ফলে বাংলাদেশ কি ধরনের লাভবান হচ্ছে? আসলে যে কোনো এই ধরনের নতুন সরকার যখন হয়, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ এই সরকারের মূল যেই উদ্দেশ্য এবং ঘোষিত উদ্দেশ্য, সেটা হলো সংস্কার করা। আন্তর্জাতিক মহলে কতখানি কি করতে পারবে তার চেয়ে বড় কথা হলো ঘরের ভিতরে সংস্কার করা। মানে এই সরকার আন্তর্জাতিক পর্যায়ে সংস্কার করার জন্য তো আসেনি, সেটা বড় বিষয় না। হতে পারে একটা ইম্প্যাক্ট হতে পারে হয়তো কোনো এক সময়, মূলত হলো সংস্কার। যার জন্য যেহেতু একটা চলমান প্রক্রিয়া, সেখানে এই সরকারের আন্তর্জাতিক মহলে কি করছে না করছে সেটার চেয়ে বড় হলো যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেটা করতে পারছে কিনা, এবং যত তাড়াতাড়ি করতে পারে। এবং তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচনের প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি আন্তর্জাতিক মহলও বুঝতে পারবে, তত আমি মনে করি যে এখনকার যেই কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো অত বড় আকারে থাকবে না। কারণ বুঝতেই পারবে যে এটা একটা ইন্টারিম সরকার, বলাই হচ্ছে ইন্টারিম সরকার, স্থায়ী সরকার না। যার জন্য আমি মনে করি না যে আন্তর্জাতিক পর্যায়টা অতখানি বড়। যদিও বর্তমানে পার্শ্ববর্তী দেশের সাথে একটা বিষয় নিয়ে মানে কথাবার্তা হচ্ছে, কিন্তু বড় আকারে তার দায়িত্ব বিশেষ করে এই ইন্টারিম সরকারের আমি কত তাড়াতাড়ি সংস্কার করতে পারছি। এবং ওটাই আমি মনে করি যে জনগণ যেভাবে দেখার জন্য ওয়েট করছে, যেটা আমি মনে করি আন্তর্জাতিক মহলও সেই দিকেই বড় আকারে নজর রাখবে। আগামী বছরের 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের ঝামেলা পড়ার আশঙ্কা আছে কি? একটা হলো যে ইন্টারিম সরকারে যারা আছেন তাদের সাথে ডেমোক্রেটিক পার্টির যে সম্পর্ক, সেটা খোলামেলাভাবেই সবার জানা ছিল। সেটা এখন পর্যন্ত আমরা রিপাবলিকান পার্টির সাথে ওই ধরনের আছে কি নেই সেটা এখনও আমরা কি বলা হয় প্রকাশ হয়নি। হয়তো আছে, সেটা দেখা দরকার। আর যদি না থাকে তাহলে আমরা তো জানি যে জানুয়ারি মাসে ক্ষমতায় আসছেন, এবং মনে রাখতে হবে যে একটা বড় ম্যান্ডেট নিয়ে কিন্তু রিপাবলিকানরা এবার ক্ষমতায় আসছে, যেটা 128 বছরে হয়নি। তো সেই হিসাবে যদি না হয়ে থাকে তাহলে প্রক্রিয়া শুরু করা দরকার, যেন এখন আসার পরে তো দেরি হয়ে যাবে, তাই না? আসার আগেই এখনও সময় আছে। নির্বাচনের আগে করলে আরও ভালো হতো। নির্বাচনের আগে কতটা করা হয়েছে সেটা আমি যেহেতু সরকারের নামই বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে যে কোনো দেশের যেই কাঠামোর মধ্যে আমরা বিশ্বে আছি, সেখানে ধরেই নেওয়া দরকার যে অন্য দল ক্ষমতায় আসলে কি হবে, এবং ওইভাবেই হোমওয়ার্ক করা থাকা প্রয়োজন। এবং সেই হিসাবে নির্বাচন আগে করলে যেটা হয়, তাহলে বর্তমান রিপাবলিকান সরকার বলতে পারবে না যে জেতার পরে তোমরা আমার কাছে এসো, জেতার আগে তো আসুনি। তো সেই জায়গায় আমার মনে হয় যদি নাও থাকে বড় আকারে, সেটা এখনও সময় আছে, মাসখানেক তো এখনও রয়ে গেছে। এবং যত তাড়াতাড়ি মানে কাঠামো তৈরি করা যায় আমি মনে করি ততই ভালো। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জয়ের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে যেসব সংখ্যালঘু নির্যাতন হয়েছে তা নিয়ে টুইট করেছেন। ট্রাম্প শপথ নেওয়ার পর তার কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়বে কি? না, এটাও মানে বেশ কয়েকটা বিষয় আমার মনে হয় এখানে মনে রাখা দরকার। একটা হলো যে ঐতিহাসিক, যদি আমি ইতিহাসে দেখি তাহলে কিন্তু ডেমোক্রেটিক পার্টির সাথেই বলতে গেলে আওয়ামী লীগের সম্পর্ক ছিল। 71-এ যদি আমি ধরি, 71-এ কিন্তু রিপাবলিকান পার্টির সাথে ছিলই না, বরং একেবারেই খুবই খারাপ অবস্থায় ছিল। বর্তমানে আবার আমরা দেখছি যে কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা একটা দিক। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই মাইনরিটি নিয়ে কিন্তু সে প্রশ্ন তুলেছিল।
আমরা যদি সেই প্রিয়া সাহার কথা যদি মনে রাখি, তাই না? হ্যাঁ, এবং তখন বলা হচ্ছিল যে তখন সরকারের মহলের লোকরা বলতো যে এগুলো সব বিএনপি করছে পিছনে। এখন আবার ঠিক উল্টোটা বলা হচ্ছে যে এটা সব আওয়ামী লীগ করছে। আমার মনে হয় তা না, কারণ হচ্ছে যে কোনো পার্টির কতগুলো বিষয়ে তারা সচেতন থাকে। তবে এবার যেটা স্পষ্টত রিপাবলিকান পার্টি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প অলরেডি যেহেতু নির্বাচনের আগেই মাইনরিটি ইস্যুর কথা বলেছেন, 1, 2 মোদির সাথে ভালো সম্পর্ক করার ব্যাপারটাও বলেছেন। তার উপরে আমরা দেখছি যে একাধিক যারা পোস্ট পেতে যাচ্ছে এবং বেশ বড় সড়ো পোস্ট, তাদের সাথে আবার মানে পারিবারিক সূত্রে আবার ভারতের সাথে একটা সম্পর্ক আছে, এবং তারাও একজন দুজন আবার বাংলাদেশের যেই মাইনরিটি ইস্যু নিয়ে অলরেডি সমালোচনা শুরু করেছে। তো আমি যখন এটা জানি, আমাকে এটা তো ঠিক করতে হবে, এবং সেরকম কি বলে ডিপ্লোম্যাটিক স্কিল দরকার, যে যারা সফিস্টিকেটেড এবং যারা এটাকে রিপাবলিকানদের সাথে কথা বলে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। কারণ এটা যদি আমি না অ্যাড্রেস করি, তাহলে তো আমি জানি যে 1 মাস পরে এই কতগুলো মানুষ ক্ষমতায় আছে। যদি আগে করে থাকে তাহলে ভালো, আর যদি আগে না করে থাকে তাহলে আমার মনে হয় এখন সময় এর উপরে বড় একটা অ্যাটেনশন দিয়ে একটা সম্পর্ক তৈরি করা। সংখ্যালঘু নির্যাতনের ভুয়া খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারের ফলে ত্রিপুরায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা হয়েছে। এমন ঘটনার ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোন দিকে যেতে পারে? এই ডাকাটা আরও আগে ডাকা উচিত ছিল আমি মনে করি। আমি অবাক হয়ে গেছি যে এত পরে কেন। 4-5 দিন আগেই যদি ডাকা হতো, যখন বেশ কিছু কথাবার্তা আমরা তাদের মিডিয়াতে আমরা শুনছিলাম, নেগেটিভ কথাবার্তা, যার কোনো ভিত্তি ছিল না, বড় আকারে ভিত্তি ছিল না, ছোটোখাটো হয়তো থাকতে পারে ঘটনা, কিন্তু এমনভাবে ফলো করেছে, তখন যদি ডাকতো তাহলে কিন্তু পরিস্থিতি আমি মনে করি এই জায়গায় যেত না, তারাও সচেতন থাকতো। কিন্তু জিনিসটা হয়েছে যেটাকে বলা হয় ইংরেজিতে বেটার লেট দেন নেভার। এখন ডাকা হয়েছে, এটা হলো কারেক্ট। তার মানে আমি কূটনীতির মধ্যে আবার গেলাম। মাঝখানে মনে হচ্ছিল না যে কূটনীতি বলে কিছু আছে, কারণ আমাকে তো ঘুরে ফিরে কূটনীতির মধ্যে যেতেই, আমাকে ডিপ্লোম্যাসির মধ্যে যেতেই হবে, তাই না? এ তো উপায় নেই, তাই না? এখন ডিপ্লোম্যাসির কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ডিপ্লোম্যাসির কতগুলো কি বলা হয় কাঠামো, হ্যাঁ বেশি নোয়ান্সেস আছে, অনেকগুলোই আছে, তাই তো? তো আমি এখন দেখলাম এই কদিন পরে এই জায়গায় যে কূটনীতির মধ্যে গেল, কারণ তলব করাটাই মনে হলো আমি কূটনীতির মধ্যে গেলাম। এখন দেখা দরকার যে এই কূটনীতির মাধ্যমে কিভাবে সমাধান করা হচ্ছে বা হচ্ছে না। কারণ যে কোনো বিষয়ে যদি আমি অ্যাড্রেস না করি, বিশেষ করে যারা দায়িত্ব নিয়েছেন তাদের মধ্যে যদি সেই সফিস্টিকেশন বা সেই এফিসিয়েন্সি না থাকে, তাহলে তো আমরা এটা আরও মিসহ্যান্ডেল হয়ে যাবে এবং এমন একটা জায়গায় যাবে, তখন আমরা হয়তো দেখব যে আরও জটিলতার মধ্যে চলে গেলাম। তো আমি মনে করি যদিও লেট, তবে এটা রাইট ডিরেকশন। এখন এখান থেকে সামনে নিয়ে যাওয়া, যে কোনো কূটনীতির মধ্যে মনে রাখতে হবে যে একাধিক কাঠামো আছে, একাধিক স্ট্রাকচার, একাধিক প্রসেস আছে। আমি সবসময়ই বলে থাকি, মানে শিক্ষক হিসাবে, কূটনীতির শিক্ষক হিসাবে, যে সব মাধ্যমই ব্যবহার করা দরকার। কারণ কোন মাধ্যমটা কাজে দিবে সেটা, এবং কোন মাধ্যম আমার জাতীয় স্বার্থ রক্ষা করবে সেটা বলা কিন্তু মুশকিল হয়ে যায়। যার জন্য যত বেশি মাধ্যমগুলো ব্যবহার করা যায়, তত আমি মনে করি যে দেশের যে স্বার্থ বা জনগণের যে আকাঙ্ক্ষা, সেগুলো প্রতিফলিত হবে সহজে। বলা হচ্ছে এই হামলার ঘটনা ভিয়েনা কনভেনশন পরিপন্থী। তাহলে বাংলাদেশ এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আচ্ছা, এখানে জিনিসটা হলো যে 3টা বিষয় যদি আমি, একটা তো কোনো সন্দেহ নেই ভিয়েনা কনভেনশনের প্রতি মানে একেবারে ভায়োলেশন করা, এটা একটা দিক। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে যে ভারত নিজেও কিন্তু এটা এই ব্রিটেন কানাডার সাথে একাধিকবার তুলেছে, কারণ ওখানে কিন্তু ভারতের মিশনের উপর হামলা হয়েছে, ফ্ল্যাগ তোলা হয়েছে, ফ্ল্যাগ নামানো হয়েছে, তাই না? তো যেই ভারত ব্রিটেনের কে বলছে, কানাডাকে বলছে, সেই ভারতের জমিতে কেমন করে এই ঘটনাটা ঘটলো, সেটা একটা মানে রীতিমতো অবাক কাণ্ড। এবং ওটাই বলেছিলাম যে তাৎক্ষণিক যদি তলব করা হতো তাহলে হয়তো আমার মনে হয় কিছুটা সহজ হতো। যদিও ভারত সরকার বলছে যেটা মানে খুবই তারা দুঃখ প্রকাশ করছেন ইত্যাদি।
তবে মনে রাখতে হবে তৃতীয় যে জিনিসটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো দেশে অন্য দেশের অ্যাগেনস্টে প্রোটেস্ট হতেই পারে। আমরা যেটা সবসময় যেটা দেখি সেটা হলো আমেরিকার বিরুদ্ধে সারাক্ষণ প্রোটেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি, কিন্তু আমরা যখন প্রোটেস্ট এগুলো হয় এমন একটা কাঠামো তৈরি হয় যেন সেই প্রোটেস্টটা যেন মিশনের কাছাকাছি না আসে, যেন মিশনের লোকরা যেন নিরাপত্তাহীনে না ভুগে। এক্স্যাক্টলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হয়েছে একেবারে রাইটলি, কারণ ছাত্ররা প্রোটেস্ট করবে, এটাই না করলেই মানুষ অবাক হয়ে যেত। হ্যাঁ, তো সেটা বলছি, মানে এমন জায়গায় করেছে যেখানে মিশনের দূরে, এত দূরে যে এটা তারা মনে করছে যে না সরকার থামাতে পারবে, এবং যদি মাঝে মাঝে এরকম হয়েছেও মিছিল টিছিল নামে, কিন্তু এমন জায়গায় থামিয়ে দেয় এবং তারাও জানে যে এর বেশি আমি যাওয়া ঠিক হবে না, নিরাপত্তার ঝামেলা হয়। যেটা আগরতলায় যেটা আমি মনে করি খুবই দুঃখজনক যে এত কাছে কেমন করে গেল, তারা তো বুঝতেই পারছে। হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হয় বড় একটা কি বলা হয় ঘাটতি হয়েছে, যেটা ভারতের সরকার এখন বলছে। তবে আমরা আশা করব যে আগামীতে ওই ধরনের পরিস্থিতি না হয়, যে প্রোটেস্ট তো হতেই পারে, কারণ স্বাভাবিকভাবে তারা হয়তো অনেক কিছু মানবে না যেটা বাংলাদেশে হচ্ছে, কিন্তু সেই প্রোটেস্টটা যেন এমন কাছে না যায়, মিশনের কাছে এমন না হয় যেটা নিরাপত্তার একটা বিষয় চলে আসে। হামলার ঘটনা কি প্রমাণ করে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদেশি মিশন রক্ষায় ব্যর্থ? না, আমার তাৎক্ষণিক মনে হয়েছে যে দিল্লি বা কলকাতা যতখানি অভিজ্ঞ এই ব্যাপারে, আগরতলা অত না। আমি জানি না, এটা গবেষণার বিষয়। আমার মনে হয় আগরতলায় মনে হয় এই প্রথমই এরকম একটা ঘটনা ঘটেছে কোনো একটা বিদেশি মিশনের অ্যাগেনস্টে। আমার মনে হয় না আগরতলায় অন্য কোনো বিদেশি মিশনে, কারণ একবার দুবার হলে হয় কি সেই কি বলা হয় সেই দেশের যে নিরাপত্তা কাঠামো তারাও কিন্তু কি সচেতন হয়, মানে যেটা হলো আমরা হলি আর্টিজানের পরে যেরকম যথেষ্ট সচেতন হয়ে গেছে সবাই, তাই না? তো আগরতলা হওয়াটাই মানে, কারণ প্রথম যখন খবর আসলো সবাই প্রথমেই বলেছে কলকাতায় কিনা, বলে না না এটা আগরতলায়। এরকম অনেকেই অবাক হয়েছে যে আগরতলায় কেমন করে হলো। তো আমি মনে করি যে আগরতলায় আমার মনে হয় না সেই ধরনের পেশাদারিত্ব যেটাকে বলি বা সেই ধরনের যে এফিসিয়েন্সি সেটা হয়তো ছিল না। আশা করব যে এখন আর মানে তারাও আমি মনে শিক্ষা নিয়ে এমন পরিস্থিতি করবে না যেখানে একেবারে মিশনের কাছে এসে এরকম একটা ঘটনা ঘটবে। সো অভিজ্ঞতা বলে তাই যে আগরতলা যেহেতু দিল্লি বা কলকাতায় হলে এটা অত আমার মনে তারা জানে ভালো করে এটা কীভাবে সামাল দিতে হয়। আগরতলায় আমার মনে হয় না তারা জানে কীভাবে সামাল দিতে হয়, সেই হিসাবে আমার মনে হয় যে তারা এখানে ব্যর্থ হয়েছে। সেভেন সিস্টারের আইনশৃঙ্খলা কি ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? না, এটা দুটো ব্যাপার আছে। একটা হলো সেভেন সিস্টারে কিন্তু নিরাপত্তার কাঠামো আরও বড় আকারেই আছে, কারণ প্রচুর ভারতের সৈন্য রিজার্ভ ফোর্স আছে। এইখানে যেটা হয়েছে যে একটা মিশনে হামলা হবে সেইটার ব্যাপারে পরিপক্কত আমার মনে হয় ছিল না। তারা হয়তো ইনসার্জেন্সির ব্যাপারে হয়তো এক ধরনের এফিসিয়েন্সি আছে, বর্ডারে কী করতে হবে সেটা হয়তো এফিসিয়েন্সি আছে, কিন্তু আমার মনে হয় না যে যেহেতু আগে কখনো শুনিনি যে আগরতলার কোনো বিদেশি মিশন এইভাবে আক্রান্ত হয়েছে। বিদেশি হাইকমিশনে হামলার কারণে আমেরিকা, কানাডা কিংবা ব্রিটেনের মতো দেশ কি তাদের মিশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে পারে? এটা সবচেয়ে যেটা ব্রিটেন আর ক্যানাডার সবচেয়ে সুবিধা হবে, কারণ ব্রিটেন আর ক্যানাডা সারাক্ষণ ভারতের কাছ থেকে শুনছিল তাদের। এখন ব্রিটেন আর ক্যানাডা বলবে এই তো তোমার দেশই তো এই জিনিসটা হচ্ছে, তুমি আবার আমাকে কেন বলছো। তবে আমি মনে করি না কেউ বড় আকারে এটা সামনে নিয়ে আসবে, কারণ সব দেশ তার নিজের দেশে যতক্ষণ আক্রান্ত না হয় ততক্ষণ আমার মনে হয় না যেই ডিপ্লোম্যাটিক নর্মস আছে সেই নর্মসে নিয়ে আসার কথা না। যদি না আরও মানে ঝামেলা আরও যদি তৈরি হয় নতুন, তাহলে হয়তো এক সময় আসতে পারে, কিন্তু আপাতত আমার মনে হয় না এটা নিয়ে অন্য দেশ খুব একটা কথা বলবে। ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনগুলোর কার্যক্রম কি সাময়িকভাবে স্থগিত করা দরকার? গুড প্রশ্ন। এটা আসলে দেখা দরকার যে তারা যেই আশ্বাস দিয়েছে যে নিরাপত্তা সেটা তারা রক্ষা করতে পারছে কি না। আর একটা জিনিস দেখা দরকার যে যারা আসলেই ওখানে আছেন মিশনে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না। মানে সারাক্ষণ তো আর মিশনে থাকতে পারবে না, তাদের তো বাজারে যেতে হবে, বাচ্চাদের স্কুলে যেতে হবে ইত্যাদি। সেইখানে নিরাপত্তার বিষয় আছে কিনা, সেই ধরনের যদি বিষয় হয় যেটা আমরা এই
এই গুলশান এলাকায় আমরা দেখেছিলাম হলি আর্টিজানের পরে প্রচুর বিদেশিরা ছেলেমেয়েরা চলে গিয়েছিল, তাই না? সেই জায়গায় সেই অবস্থাটা হবে কিনা, যদি দেখা যায় যে না, নিরাপত্তাটা এমনভাবেই করেছে যেখানে স্বস্তির একটা দিক চলে আসে, তাহলে হয়তো আমার মনে হয় না উঠিয়ে নেওয়ার একটা প্রশ্ন। কিন্তু যদি এটা বলতে পারবে যারা মিশনে আছেন, তাদের পরিবার ইত্যাদি, তারা নিরাপত্তাহীনতায় আছে কিনা, যদি থাকে আমি তো মনে করি যে অবশ্যই তাদের তখন দেশে আসাই ভালো, কারণ আবার যদি অঘটনা ঘটে তখন এর দায় দায়িত্ব কে নেবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগের কথা বলেছেন। এসব কথা কি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? দুটোই রাজনীতির কথা, আমি অত গুরুত্ব দেওয়া ঠিক হবে না। প্রথমত মমতা ব্যানার্জির এটা দায়িত্ব না, পররাষ্ট্রনীতি তার হাতে না, কোনোভাবেই না, এটা কেন্দ্রীয় সরকারের হাতে। তবে দক্ষিণ এশিয়ায় যেটা সমস্যা হয়, দক্ষিণ এশিয়ায় যারাই ক্ষমতায় বসেন তাদের দায়িত্ব সম্পর্কে মনে হয় তারা হয় বেশি সচেতন, আর না হলে তারা হয়তো মিডিয়ার অ্যাটেনশন হয়তো চান। মমতা ব্যানার্জি হয়তো তাই চেয়েছেন যে আমি এটা বললে বড় আকারে আমি একটা মিডিয়া অ্যাটেনশন পেয়ে যাব, নাহলে পুরোটাই তো বিজেপি বা দিল্লি নিয়ে ফেলছে। হ্যাঁ, সেই জায়গায় হতে পারে একটা, আমাদের দেশে হয়তো ওই ধরনের কথাও হতে পারে। কারণ এই পুরো দক্ষিণ এশিয়ায় যেটা আমরা ইউরোপে বা আমেরিকায় দেখি না, তাদের যদি কেউ কি বলা হয় জাস্টিস মন্ত্রী হন, তিনি পররাষ্ট্রনীতি নিয়ে কখনো কথা বলবেন না, তিনি তার বিষয়ে কথা বলবেন। আবার যে কৃষিমন্ত্রী সেও বলবেন না, তাই না? এখানে আবার তা না, এখানে ওই যে সুযোগ পেলেই সে পররাষ্ট্রনীতির কথা বলে ফেলে। তাতে যেটা সমস্যা হয়, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ঝামেলা হয়ে যায়। কারণ সে যখন কূটনীতির মধ্যে একসময় তো তাকে যেতেই হবে, তখন এই ধরনের কথাবার্তা যদি তার আশেপাশে যারা আছেন তার কলিগ, তারা যদি বলতে থাকেন, স্বাভাবিকভাবে ওটা সমাধান করতেই আবার একদিন দুদিন চলে যায়। যার জন্য আমি মনে করি যে যার যার দায়িত্ব, যে বিষয়ে দায়িত্ব, সেটার উপরেই যদি তাদের পেশাদারিত্ব যদি বাড়াতে পারে, তাহলে হয়তো কিছুটা হয়তো সমাধান করা যেতে পারে। তবে কোন সন্দেহ নেই, এটা বাংলাদেশের ব্যাপার না, আমি এটা পুরো দক্ষিণ এশিয়ায় আমি দেখেছি যে আমাদের এই কালচার থেকে আমরা এখনও বড় আকারে উঠে আসতে পারিনি। ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির ফলে বাংলাদেশ কি চীনের দিকে ঝুঁকতে পারে? না, আমার মনে হয় জিনিসটা খেয়াল রাখতে হবে যে বর্তমান যে সরকার আছে সেটা একটা ইন্টারিম সরকার। সেও ভালো করেই জানে যে সে বেশি দিন থাকবে না এবং থাকার কথাও না। সমস্যাটা হয় এই ধরনের বিষয় যদি বাড়তে থাকে, তার যে মূল যে দায়িত্ব সংস্কার করা, সেটা কিন্তু ব্যাঘাত ঘটবেই। কেন, সে তো অত সময় দিতে পারবে? সে যদি সারাক্ষণ এগুলো নিয়েই যদি তার মিটিং করতে হয়, তাহলে ওখানে কখন যাবে? সেই জিনিসটা আমার মনে হয় একটু দেখা দরকার। এবং বিদেশের যারা সরকার, তারাও ভালো করে জানে যে এটা একটা ইন্টারিম সরকার, এবং এরা বড় আকারে পররাষ্ট্রনীতি কী হতে যাচ্ছে, বড় আকারে কোন দেশের সাথে কী সম্পর্ক হবে, এটা তাদের দায়িত্ব না। তাদের মূল ফরেন পলিসির সংস্কার করতে তো তারা আসেনি, তাহলে মূলত এসেছে ডোমেস্টিক কনটেক্সটে। সেটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে হয়তো ফরেন পলিসি, কিন্তু মূলত তো এত না যে আমি ফরেন পলিসি পরিবর্তন করতে এসেছি। আমি এসেছি মূলত আমার দেশের যেই গণতন্ত্রহীনতা, সেটাকে ঠিক করতে। এই ধরনের বিষয় যখন আসে এবং এটা যদি বাড়তে থাকে এবং বাড়াতে যদি না পারি, তাহলে সমস্যা হলো যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে নতুন ঝামেলা তৈরি হবে এবং দেখা যাবে যে সংস্কার যে আসল যে কাজটা, সেটাই দেরি হয়ে যাচ্ছে। তো সে জায়গায় আমার মনে হয় যত তাড়াতাড়ি করা যায়, কারণ বিদেশিরা আমার মনে হয় তাদের যেটা তারা সবসময় দেখতে চাচ্ছে, এখনই শুরু হয়ে গেছে, সেটা হলো কত তাড়াতাড়ি নির্বাচন হয় এবং নির্বাচিত সরকারের সাথে। সেখানে দেখা দরকার যেসব রাজনৈতিক দল মোটামুটি মনে করছে যে তারা ক্ষমতায় যাবে, তাদের ফরেন পলিসি কী চিন্তাভাবনা হবে, সেটার উপরে হয়তো বিদেশিদের নজর থাকবে। ইন্টারিম সরকারের নিয়ে আমার মনে হয় না বড় আকারে নজর থাকার কথা না। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে নেগেটিভ প্রচারণা হচ্ছে। এতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মিডিয়ার ভূমিকা কী হওয়া দরকার? এখানে বেশ কয়েকটা কাজ করা যায়। একটা কাজ তো মনে রাখতে হবে যে যারা সমালোচনা করছে তাদের যদি বাংলাদেশে যদি আমন্ত্রণ করা হয় বা
আমাদের খরচেই যদি আনা যায়, যে আসেন আমরা দেখি, আমরা কথা বলি ইত্যাদি। কারণ সমালোচনা যেহেতু উঠেছে, আমি যদি এটাকে বলি যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এটা কি বলা হয়, এটা রাজনৈতিক ঘটনা, তাহলে তো সমাধান হচ্ছে না। কারণ এখন তো সবারই বিভিন্ন ধরনের কি বলা হয় প্ল্যাটফর্ম আছে, মিডিয়া। এবং এটাও মনে রাখতে হবে যে এই প্ল্যাটফর্ম যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পৃথিবী, আমি একেবারে তৈরিও করে দিতে পারি যে একটা ঝামেলা যদি আমি করতে চাই। তো সবচেয়ে হলো যে আমি চাক্ষুষ যদি কথা বলা যায়, এটা একটা ব্যাপার। আর একটা হলো আমাদের দিক থেকেও মিডিয়ার যেহেতু একটা সমালোচনা হচ্ছে, বিশেষ করে মাইনরিটির তারা আক্রান্ত হচ্ছে ইত্যাদি, এটা কতখানি সঠিক কতখানি বেঠিক, এটা নিয়েও যদি বিভিন্ন আলোচনা ডকুমেন্টারি করা যায়, এবং যেখানে বিশ্বাসযোগ্যতা আছে। কারণ অনেকে বলবেন না এটা তো সরকার তার প্রোপাগান্ডা চালিয়ে, তাহলে হবে না। আবার কিন্তু এমন ব্যক্তি যাদের মধ্যে জনগণ ওই কথা বললে, তারা যদি কোনো গবেষণা করে তখন বলবে যে না এটা ঠিক হয়েছে, সেই ধরনের জিনিস যদি করা যায় কয়েকটা, তাহলেই আমার মনে হয় যে যেই নেগেটিভ সমালোচনাটা হচ্ছে সেটা এক জায়গায় থামবে। এবং প্রথম থেকে যদি বলা হতো, আমি মনে করি প্রথম থেকে যদি বলা হতো যে হ্যাঁ এরকম কিছু ঘটনা ঘটেছে, আমরা দেখছি, কিন্তু এই ঘটনা এমন কিছু না যেখানে সরকার নজর রাখছে না এবং আমরা কিছু করছি না, তা না, আমরা এই 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 1 2 3 4 5 জিনিসটা করছি। সেই জায়গায় প্রথম থেকে যেহেতু বলা হচ্ছিল যে এটা একটা আইসোলেট বিক্ষিপ্ত ঘটনা, এটা তাতে জিনিসটা হয়ে গেছে আরও এটাকে ঘোলাটে করে ফেলেছে যারা কারণ আমি ধরেই নিতে হবে রাজনীতিতে যে সুযোগ সন্ধানী লোক থাকবেই, এটাই হলো রাজনীতির খেলা। সেইটা যদি আমি না বুঝি, তাহলে তো আমি বুঝতেই পারছি যে আমার দায়িত্ব থেকে আমি সরে যাচ্ছি। ভারতীয় মিডিয়ার অপপ্রচার রোধে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় মিডিয়াকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। কিছু মিডিয়া বাংলাদেশে এলেও তারা তাদের নেগেটিভ প্রচারণা থেকে সরে আসেনি। ওদের অপপ্রচার রোধে বাংলাদেশ কী ধরনের ভূমিকা রাখতে পারে? এটা একটা ব্যাপার আছে। সরকার ডাকা মানেই হলো সরকার তার মতনই দেখাবে। এটা সবচেয়ে বেস্ট পলিসি হলো যে কোনো থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে করা, কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে করা, ডিক্যাবের মাধ্যমে করা। মানে আমার কথা হচ্ছে যে এমন কাঠামো ব্যবহার করা। কারণ সরকার প্রথমত আসবে, সে নিজে খরচে আসবে কেন? আমি যদি একটা সেমিনার করি ইত্যাদি, সেটা যদি সরকার করে, সরকার পিছনে থাকতে পারে, কিন্তু সরকারই যদি করে তাদের বিশ্বাস থাকবে না, বলবো আরে আমাকে যা দেখাতে চাচ্ছে সেটাই আমি দেখছি। সেই জায়গায় আমার মনে হয় এক ধরনের সফিস্টিকেশন যদি প্রথম থেকেই থাকতো, যে না কোনো থিঙ্ক ট্যাঙ্কে দায়িত্ব দেওয়া হলো, বাংলাদেশের মিশনের সাথে তাদের সম্পর্ক আচ্ছা, এই এই ব্যক্তি সমালোচনা করছে, ঠিক আছে এদের আমরা ইনভাইট করি। এই ধরনের যদি কাঠামো, আমি তো মনে করি যেহেতু আমাদের জার্নালিজমের বেশ কতগুলো অ্যাসোসিয়েশন, ডিক্যাব একটা বড় অ্যাসোসিয়েশন আছে এবং তারা তো এইসব কাজ করেন, তারা যদি দায়িত্ব নিয়ে একটা সেমিনার করতেন বা তাদের নামতেন, ঘুরতেন টুরতেন, তাহলে আমি মনে করি যে একটা কিন্তু ওই যে সরকার করছে, তখন বলে আচ্ছা এটা তো সরকার তো তার মতনই সাজিয়ে আমাদের দেখাবে, এটা আমি কেন আমি বিশ্বাস করব। তো আমার মনে হয় সেই জায়গায়ও কিছুটা সফিস্টিকেশন যদি থাকে, তাহলে সমাধান করা মানে খুব একটা না। ঠিক একইভাবে ব্যবসায়ীদেরও একটা ব্যাপার আছে মনে হচ্ছে, যে কারণ ব্যবসার তো একটা বিরাট সম্পর্ক আছে আমাদের তাদের সাথে, এবং আমাদের ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীদের তাদের চিনে, তাদের নিয়েও যদি একটা আলোচনায় বসা যায়। আবার অনেক একাডেমিশিয়ান আছে ওই পাশে এই পাশে, মানে একটা হলো মিডিয়া, একটা হলো ব্যবসা, একটা হলো একাডেমিশিয়ান, এই ধরনের বেশ কতগুলো তো স্তর আছে। সেই স্তরগুলো যদি ব্যবহার করা যেত এবং সরকার যদি একটু পিছনে থাকতো, তাহলে আমার মনে হয় না যে যেই সমালোচনাটা হচ্ছে সেই সমালোচনাটা এত বাড়ত। বর্তমান সরকারের অব্যবস্থাপনা দেখলে অভিজ্ঞতার কতটুকু অভাব মনে হয়? হ্যাঁ, এটা দক্ষিণ এশিয়ারই মনে হয় একটা ঝামেলা কিছুটা আছে। ওই সরকার মনে করে যে আমি যথেষ্ট, হ্যাঁ, অন্যরা কেন, বা অন্যরা কৃতিত্ব পেয়ে যাবে কেন, এরকম হয়তো মানসিকতা থাকতে পারে, আমি জানি না। তবে যে কোনো দেশের আমি মনে করি বিভিন্ন মাধ্যম, যেটা মানে উন্নয়ন দেশগুলো তো তাই করে। মানে আমরা যদি বড় আকারেই যদি বলি উন্নয়ন দেশ করে, মানে আমরা যদি ফুল ব্রাইটের কথা বলি, ফুল ব্রাইট স্কলারশিপটা কী, তাই না? হ্যাঁ, এ তো না যে একেবারে সরকার জানছে, তাই না? সরকার তো জানেও না যে কি হচ্ছে।
হ্যাঁ, এমন প্রচুর ফুলব্রাইটে আছেন যারা ওই আমেরিকার সমালোচনাই করেন, তারাও কিন্তু ফুলব্রাইটে গেছেন, তাই না? তো আমি মনে করি যে এই ধরনের কতগুলো এক্সাম্পল কিন্তু স্পষ্ট বলে দেয় যে আমাকে একাধিক মাধ্যম ব্যবহার করতে হবে, কিন্তু সবাই তো রাষ্ট্রেরই একটা কাঠামো। সেই জায়গায় আমরা এখন পর্যন্ত মনে হয় অত বড় আকারে সফিস্টিকেশন যেটা দরকার বা এফিসিয়েন্সি, সেটা আমরা এখনও দেখাতে পারিনি এখন পর্যন্ত। তবে আশা থাকবে যে আস্তে আস্তে হয়তো দেখাতে পারবো। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যেসব খাতের যোগ্য লোক তৈরি করেছে, তাদের কি সঠিকভাবে এ সরকার কাজে লাগাতে পারছে? আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই অল্প সময়। কারণ হচ্ছে যে মাত্র 3 মাস হয়েছে, এবং সে ভালো করেই জানে যে তার মূল দায়িত্বটা হলো সংস্কারের মধ্যে যাওয়া। সেই ধরনের যদি চিন্তাভাবনা থাকে যে না, আমি ফরেন পলিসির মধ্যে নতুনত্ব কি আমি আনতে পারবি কোনো ইত্যাদি, তাহলে হয়তো আরেকটা কাঠামো হয়তো তৈরি হতে পারত। আপাতত যেহেতু ভিতরের জিনিসপত্র পরিবর্তন করার দায়িত্ব তারা নিয়েছেন, আমাদের আশা করা। তবে মনে রাখতে হবে যে এই বিশ্বে কিন্তু কোনোভাবেই আমি আন্তর্জাতিক কাঠামোকে কিন্তু আমি দূরে রাখতে পারছি না। আমার আন্তর্জাতিক একেবারে ডোমেস্টিকের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। আমি কৃষকের যেই কাঠামো সেটা যেমন জানা প্রয়োজন, ঠিক একইভাবে আমার জিওপলিটিক্স বা জাপানে কি হচ্ছে ওটাও আমার জানা দরকার। সেই জায়গায় হয়তো এফিসিয়েন্সির আমরা এখন পর্যন্ত কাঠামো তৈরি করতে পারিনি। তবে আমাদের মানে আশা থাকবে যে যারা দায়িত্ব নিয়েছেন তারা হয়তো এই জিনিসটাকে একটা ভালো অ্যাটেনশন দিবেন, এবং তারা হয়তো চেষ্টা করবেন এই দায়িত্ব পালন করার জন্য, যে যা দরকার সেটা করা। সেন্ট মার্টিন ইস্যুটি কি শেখ হাসিনা সরকারের পতনের কারণ ছিল, নাকি পুরোটাই ভুল কূটনৈতিক কৌশল? সেন্ট মার্টিন আমি যেভাবে দেখি এটা সিম্বলিক একটা শব্দ। একেবারেই যে সেন্ট মার্টিনে বসে কিছু করা, সেই জিনিসটা বা ওইখানে একটা বেস করা, সেটা কতগুলো কারণে সম্ভব না। একটা বড় কারণ মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, স্বাভাবিকভাবে সে এই ব্যাপারে তার একটা বড় আপত্তি থাকবে, তার উপরে চীনের একটা বড় আপত্তি থাকবে। এখন মনে রাখতে হবে যে আমাদের যেই অর্থনীতির যে কাঠামো, যেটাকে আমরা বিশ্বায়ন বলি, মানে যেই কারণে আজকে আমার আমেরিকা বা ইউরোপের সাথে সারপ্লাস, এই সারপ্লাসটা হয়েছে এই কারণে যেহেতু আমি চীন বা ভারত থেকে আমার র ম্যাটেরিয়ালস আমি কিনতে পারছি অল্প দামে। ওই র ম্যাটেরিয়ালসে যদি আমি ইউরোপ আর আমেরিকা থেকে আমি আনতাম, তাহলে কিন্তু আমার কোনো প্রফিট থাকতো না, বরং আমার লস হয়ে যেত। তো এই জিনিসটা তো বোঝা দরকার। যারা বুঝছে না তারা হয়তো ভাবছেন আমি কেন পুরোপুরি আমি আমেরিকার সাথে থাকছি না। সেই কাঠামোটা আমার না। অনেকে হয়তো বলবে সিঙ্গাপুর যদি পারে তাহলে আমি পারবো না। সিঙ্গাপুরের কাঠামো আর বাংলাদেশের কাঠামো এক না। সিঙ্গাপুরে মাত্র 6 মিলিয়ন একটা, এবং তার পোর্ট হলো মেইন, এবং সেই হিসেবে পোর্টের সার্ভিস দিচ্ছে। আমার ইকোনমি তো সার্ভিস না, আমার হলো 170 মিলিয়ন, আমার বিশাল কৃষি ব্যাপার, তাই না? তো আমার আজকে রেডিমেড গার্মেন্টস কেন উঠেছে? আমার রেডিমেড গার্মেন্টস উঠেছে এই কারণে যেহেতু আমার 20% কটন আসছে ভারত থেকে, 30% উপরের থেকে আসছে ইস্ট আফ্রিকা থেকে বা সেন্ট্রাল এশিয়া থেকে, আমার মেশিন আসতে আসে চায়না থেকে, তারপরে আমার এখানকার শ্রমিকরা কাজ করে আমি সারপ্লাসটা পাচ্ছি ইউরোপ আর আমেরিকা। এই তো কাঠামোটা, তাই তো? তো এখন আমি যদি এমন একটা নিরাপত্তার কাঠামো যদি করি যেখানে এই বড় দুটো দেশ যদি বলি চীন আর ভারত বলবে যে না আমি তো তোমার সাথে থাকতে পারছি না, তাহলে আমার প্রফিটটাই তো আমার তো শেষ হয়ে গেল, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় যেটা সিম্বলিক অর্থে যেটা হয়তো দেখা দরকার যে হ্যাঁ বিষয়টা কি। কারণ আমেরিকার একটা বিষয় যেটা থাকে, তারা তাদের মনে রাখতে হবে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা, এটা বিশাল। এটা ডোনাল্ড ট্রাম্পই সমালোচনা করতেছে, আমি তো কিছুই না, তাই না? কারণ রিপাবলিকানরা এখন সমালোচনা করছে, এবং তারা সারাক্ষণ ওই যুদ্ধ ছাড়া কিছু বুঝতে, মানে বিশেষ করে ডেমোক্র্যাট পার্টি যেটা, ডেমোক্রেসি যেটা করেছে। এখন কথা হচ্ছে যে আমি ওটার মধ্যে ঢুকতে যাব কিনা, তাতে আমার কোনো লাভ আছে কিনা। তো আমার মনে হয় যে এগুলো সিম্বলিক কথাবার্তা হয়তো এখন যারা ক্ষমতায় আছেন তারা ভালো করে
জানবেন। তবে অ্যাজ অ্যান একাডেমিক হিসাবে আমি বলতে পারি যে আমাদের সেই ধরনের নিরাপত্তার মধ্যে যদি আমি একটা দেশের দিকে ঝুঁকে যাই, সেটা আমেরিকা হোক বা চীন হোক বা এমনকি ভারত হোক, তাহলে বাংলাদেশ কিন্তু একটা ঝামেলায় পড়ারই কথা, কারণ অন্য দেশ তখন আবার অন্যভাবে দেখব। দুর্বলতাটা যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো ভারতের সাথে যে সম্পর্ক বা দিল্লির সাথে একটা সরকারি লেভেলে এমন পর্যায়ে চলে গেছে যে জনগণ সেখানে একেবারে জড়িত আর ছিল না। জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা প্রতিফলিত হয়নি। দিল্লি অন্ধভাবেই বলতে গেলে একটা সরকার, এটা দিল্লি যেভাবে করেছে, আবার দিল্লির যারা এখানে যারা ভারতের পক্ষে ছিলেন তারাও আবার এমনভাবে করেছেন এবং তাদের উপরেই আবার নির্ভর করতো সব দিল্লি। তাতে যেটা কাঠামোটা এমন হয়েছে যে জনগণ প্রচণ্ড অ্যালিনেটেড হয়ে গেছে এবং তার একটা ভালো বড় আকারেই একটা বহিঃপ্রকাশ হয়েছে আমরা জুলাই আগস্ট মাসে দেখলাম। এখন দিল্লি এই থেকে শিক্ষা নিবে কিনা সেটা দিল্লির বিষয়, তবে আমি মনে করি যে না নেওয়াটাই খুবই অবাক হওয়ার। তো আমাদের দিক থেকে আমি মনে করি যে যতখানি অর্থনৈতিক সম্পর্ক সবার সাথে থাকা মানে না থাকাটাই সম্ভব না আর, কারণ আমি তো একটা বিশ্বায়নের মধ্যে আছি। আমার যদি একটা দেশের সাথেই যদি আমি সব কিছু করতে পারতাম তাহলে হয়তো হতো, কিন্তু সেটা করা সম্ভব না। মালাক্কা প্রণালী নিয়ন্ত্রণে আমেরিকাকে সুবিধা দিলে ভারত মহাসাগরে বাংলাদেশ কতটুকু সুবিধা পাবে বলে আপনি মনে করছেন? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেই প্রযুক্তি যেখানে গেছে সেখানে আগে যেই একেবারে বেস থাকার যে বিষয়টা সেটা কিন্তু এখন কমে গেছে। এই কারণেই এই রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের যেই কথাবার্তা বা তাদের যেই এজেন্ডা, বিশেষ করে ইউরোপ থেকে সরে যাওয়া, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পরে যতখানি দরকার ছিল মিলিটারি বেজের, মনে রাখতে হবে আমেরিকার 119টা মিলিটারি বেজ আছে জার্মানিতে, 24টার মতন আছে ইউকেতে, 40টার মতন আছে মানে ইটালিতে, বিভিন্ন জায়গায় আছে। তো ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে আমার পয়সা তোমরা মানে খরচ হচ্ছে ইত্যাদি, অথচ আমার রাস্তাঘাট একেবারে ভেঙে যাচ্ছে আমার, তাই না? মানে কিছুটা মিডল আমেরিকা তো রীতিমতো তৃতীয় বিশ্বের মতন হয়ে গেছে। আমার হাই স্পিড ট্রেন নাই, আমার টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, ভাঙা নিউ ইয়র্কের সাবওয়ে ভেঙে গেছে, আর আমি বসে বসে তোমাদের আমি নিরাপদ বলছি। তুমি নিরাপত্তা তো তুমি দেখতে পারো, তুমি তো এখন যথেষ্ট তোমার পয়সা হয়েছে। তো সেই জায়গায় পরিবর্তনটা ওইখানে আনতে চাচ্ছে বড় আকারে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমেরিকার যেই মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্স এত বড়, তাতে হয় কি যে এমন প্রচণ্ড পাওয়ারফুল, আবার তাদের এই অস্ত্র বানাবার থেকে সরে যে রাস্তাঘাট বানাবে, এটা কতখানি ডোনাল্ড ট্রাম্প পারবে সেটা আসলে দেখার বিষয়। যদি পারে তাতে সাংঘাতিক একটা পরিবর্তন হয়তো বিশ্বে আসবে। অনেকটা আমি অনেক জায়গায় বলেছি যে সোভিয়েত ইউনিয়ন যেভাবে গর্বাচভ পরিবর্তন করে যেই ডিসম্যান্টলিং হয়েছে সোভিয়েত ইউনিয়নের, এবং আমরা এখন দেখছি যে রাশিয়া আবার উঠে এসেছে, আমেরিকাও কিন্তু এই বড় আকারে একটা রিস্ট্রাকচারিং হওয়ার একটা সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট জনগণ মানে আমেরিকার জনগণ সেটার উপরই ভার্ডিক্ট দিয়েছে, তারা যুদ্ধ চাচ্ছে না। কিন্তু যুদ্ধ চাচ্ছে না একটা কথা, আর যুদ্ধ থেকে সরে যাওয়া আমেরিকার অর্থনীতি এত সহজ হবে না। কিন্তু তো আমার কথা হচ্ছে যে আমি সেই জায়গায় কেন ঢুকতে যাব, কেন আমার তো কোনো লাভ নেই, আমি কোন দেশের সাথে যুদ্ধ করতে যাব? বরং আমি চাইব এমন একটা কাঠামো তৈরি করতে যেন আমার অর্থনীতি এমন বড় আকারে আসে, জনগণেরও যেন বড় আকারে লাভ হয়। সেই জায়গায় ঘাটতি যেটা হয়ে গিয়েছিল যে একটা দেশের উপরে রাজনৈতিক কারণে, ওটাও মনে রাখি, অর্থনৈতিক কারণে না কিন্তু রাজনৈতিক কারণে, নির্বাচনে জেতার কারণে বারবার এই জায়গায় এমন একটা কাঠামো তৈরি হয়ে গেছে যেখানে অন্য দেশও কিন্তু অনেকটা অ্যালিনেটেড ফিল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? আমি মনে করি মানে বড় আকারে যেহেতু তারা রিফর্মসের দায়িত্ব নিয়েছে, যত তাড়াতাড়ি রিফর্মস বিষয়টা যত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে, আমরা শুনেছি এই ডিসেম্বরেই মনে হয় পরিষ্কার করার কথা 31, এবং মনে রাখতে হবে যে রিফর্মসটা তারা যতই পেশ করুক না কেন, এটা কিন্তু রাজনীতিবিদদেরই বিষয়। রাজনীতিবিদরা যদি না মানে তাহলে এটা কোনোভাবেই এই দেশের রিফর্ম মানে যেই রিফর্মস চাচ্ছে, রিফর্মস তো সবসময়ই একটা কী বলে চলমান একটা প্রক্রিয়া।
তো আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি রিফর্মসের দিকে যেতে পারে, মানে সামনে নিয়ে আসা, এবং সাথে সাথে নির্বাচনের রোডম্যাপটা তৈরি করা। কারণ নির্বাচনের রোডম্যাপটা যত দেরি হবে তত কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা মনে করছে যে আমি ক্ষমতায় যাব, তাদের মধ্যে কিন্তু অস্থিরতা বাড়বে, এবং ওই অস্থিরতার মধ্যে আবার অন্য ধরনের সমস্যা তৈরি হবে। সেই জায়গায় আমি মনে করি যত তাড়াতাড়ি রিফর্মসের কথাবার্তা যেগুলো আছে সেগুলো যদি পরিষ্কার করতে পারে, এক, আর দুই হলো নির্বাচনের যেই রোডম্যাপটা, যেটা অনেকেই বলছেন, সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করতে পারে, তাতে হবে কি বিদেশিরা যারা আছেন, যারা ইনভেস্ট করতে যাবেন, তারাও বুঝতে পারবেন যে ঠিক আছে, এরা এই কয়েক মাসের মধ্যে আমারও একটা ইনভেস্টমেন্ট আমি ওখানে নিয়ে যেতে পারবো। নাহলে দেখা যাবে যে ওই ইনভেস্টমেন্ট অন্য দেশে চলে যাচ্ছে। ভারত ছাড়া সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক তৈরি করছে, এমনকি পাকিস্তানের সঙ্গেও। সেক্ষেত্রে ভারতের চিন্তিত হবার যথেষ্ট কারণ আছে বলে কি আপনি মনে করেন স্যার? এখানে কয়েকটা জিনিস মনে রাখা দরকার, যে এটাই প্রথমবার না যেখানে ভারতের সাথে বড় ধরনের একেবারে সম্পর্ক খারাপ হয়েছে। কারণ বড় ধরনের, এর চেয়ে আরও বড় ধরনের সম্পর্ক খারাপ হয়েছিল 1975-এ, একেবারেই ভেঙে গিয়েছিল রীতিমতো। প্রচুর মানুষ মারা গেছে, ফ্যামিলি মারা গেছে ইত্যাদি। এবং ইন্দিরা গান্ধী জানতে পেরেছে, একটা মিটিংয়ে যখন ছিল তখন জানতে পেরেছে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে পুরো ফেলিয়ার তার ইন্টেলিজেন্স ইত্যাদি, তাই না? তো এবং পুরো চেঞ্জ তখন একেবারে 75-এর পরে, তখনও কিন্তু বড় আকারে পাকিস্তানের সাথে সম্পর্ক হয়েছে। চীন তারপরেই কিন্তু এসেছে, সৌদি আরবিয়া তারপরে এসেছে, তাই না? একেবারে বড় পরিবর্তন হয়েছে। ভারতের একটা সুবিধা আছে, বড় দেশ তো, এবং তার ইনস্টিটিউশন একাধিক আছে। সে চেষ্টা যেটা করবে সেটা হলো আবার আস্তে আস্তে ভালো একটা সম্পর্কের মধ্যে যাবে। সেটা কতদিন লাগবে সেটা আমরা জানি না, সময় লাগতেও পারে ইত্যাদি। কিন্তু তখনও আমরা দেখেছি যে তড়িঘড়ি করে কোনো সে করেনি, সে অপেক্ষা করেছে। এবং বাংলাদেশের রাজনীতির মধ্যেই পরিবর্তন হতে হতে যখন এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, তখন আবার সম্পর্ক একটু ভালো শুরু করলো। কারণ জিয়া রহমান সময় সম্পর্কটা অত ভালো ছিল না। তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে সম্পর্ক ভালো হতে হতে এই পর্যায়ে আবার এসে আবার খারাপ হয়েছে। তো এই ওঠা নামাটা এই প্রথমবার নামা না, আগেও নেমেছে। তো এখন পরিবর্তনটা হলো যে তখনকার যে আমাদের অর্থনীতি আর এখনকার অর্থনীতির মধ্যে মৌলিক পার্থক্য হয়েছে, যেটা এই হোয়াইট পেপার যেটা বার হয়েছে সেখানেও তারা বলছে যে না 6% মানে গ্রোথ এখনও হতে পারে। সে তো কম কথা না, যেখানে বলা হচ্ছে যে 18 বছর, তাই না, এত কিছু চুরি হয়েছে ইত্যাদি, তারপরে বলতে বাধ্য হয়েছে যে না গ্রোথ কিন্তু 5-6% হবে। এখন জিনিসটা হলো যে যেহেতু কাঠামোটা একটা তৈরি হয়েছে, আমার মনে হয় সেখানে ভারতের একটা ইন্টারেস্ট থাকবে, অর্থনৈতিক ইন্টারেস্ট থাকবে, কারণ তারও তো সে তো কম ইনভেস্ট করেনি। তো সেই জায়গায় আমাদের আশা থাকবে যে বর্তমানে যেই ডিক্লাইন হট্টগোল, সেখান থেকে একটু ভালো অবস্থায় যাবে। কারণ আমরা যেটা কি চাচ্ছি, আমরা চাচ্ছি একটা সমমানের যেন সম্পর্ক হয়, একতরফা যেন না হয়, যেটা হয়ে গিয়েছিল। এখন সেটা করা সম্ভব যখন আমি রাজনৈতিকভাবে আমার এমন একটা কাঠামো তৈরি করতে পারবো যেখানে আমার কোনো দেশের উপরে নির্ভর করতে হবে না। কারণ ওটা যদি করতে হয়, এখন যদি আমার এই রাজনৈতিক কারণে যদি আবার আমেরিকার উপর নির্ভর করতে হয়, তখন তো আবার চীন নিয়ে আবার ঝামেলা হবে, ভারত নিয়ে আবার ঝামেলা হবে। তো আমাদের দিক থেকে শিক্ষণীয় হলো যে না, আমি কারো দিকে বড় আকারে ঝুঁকে যাওয়ার কোনো বিষয় না, আমি আমার মতনই তৈরি করব। আর এটা কিছুটা আমার মনে হয় আরও করার একটা তাগিদ এসেছে, বিশেষ করে এই রিপাবলিকান পার্টি জেতার কারণে। কারণ রিপাবলিকান পার্টির সাথে বর্তমান রেজিম তো স্বাভাবিকভাবে নতুনভাবে সম্পর্ক করতে হবে, কারণ তারা বড় আকারেই কিন্তু ডেমোক্রেটিক পার্টির সাথে তাদের সম্পর্ক ছিল, ফটো টটো তুলেছি ইত্যাদি। এখন ডোনাল্ড ট্রাম্প এটাকে কীভাবে দেখবে এটা তো আমরা জানা নেই। আমরা ধরে নিচ্ছি যে সে চেষ্টা করবে ভারতের সাথে একটা বড় সম্পর্ক করবে। সেটা বাংলাদেশের কারণে না, সেটা চীনের কারণে হোক, রাশিয়ার কারণে হোক। তো সেই জায়গায় আমাদেরও সফিস্টিকেশন, আমাদের যারা দায়িত্ব নেবেন ভবিষ্যতে, বড় আকারে যারা দায়িত্ব নেবেন, তাদেরও কিন্তু এখন থেকে হোমওয়ার্ক করা দরকার যে আমি কি করলে আমার জনগণের যে কাঠামোটা সেটা আমি বড়
করতে পারবো। তো এই জায়গায় যাওয়ার জন্য যেই পেশাদারিত্ব দরকার সেটা যদি শিখতে হয়, তাহলে আমি মনে করি সিঙ্গাপুর যদি আমি শিখি, মানে বা আমি যদি সাউথ কোরিয়া দেখি, এগুলো তো কম বড় উন্নয়ন হয়নি, এমনকি থাইল্যান্ডে যদি আমি দেখি, তো সেখানেও শিক্ষার আছে। তো সেই পেশাদারিত্ব আমি বা সেই এফিসিয়েন্সি আমি তৈরি করতে পারছি কিনা, সেটার উপর নজর দেওয়া দরকার।